বাংলাদেশে প্রতি বছর সব ধরনের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ১.৫ লক্ষাধিক। এই যে ১.৫ লক্ষাধিক মানুষ প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ মানুষ আক্রান্ত হচ্ছে কোলন ক্যান্সার বা কলোরেক্টাল ক্যান্সারে। কিন্তু আশার খবর হচ্ছে, যদি কেউ প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেয়, তার বাঁচার আশা অন্যান্য ক্যান্সারের থেকে অনেক বেশি। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি কলোরেক্টাল ক্যান্সার, চিকিৎসা ও বাস্তবতা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার এটিএম সাজ্জায়েতুর রহমান, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনুষ্ঠান শুরু করবার আগে দর্শক আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে জিসকা ফার্মা। একেবারে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে কলোরেক্টাল ক্যান্সার নিয়ে তো আমরা প্রচুর কথা বলি বিভিন্ন সময়ে। বাংলাদেশে এই ক্যান্সারের প্রেক্ষাপটটা যদি একটু বলেন, যে কি অবস্থায় আছে এই ক্যান্সার? বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সারের ভয়াবহতা দিনে দিনে বেড়েই চলছে। সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও এর রোগীর সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। তো সারা বিশ্বে প্রতি বছর প্রায় ১.৯ মিলিয়ন রোগী কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যার মধ্যে প্রায় 0.৯ মিলিয়ন বা প্রায় ৯ লাখের মতো রোগী মারা যাচ্ছে এই কোলোরেক্টাল ক্যান্সারে। আচ্ছা। তো বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সারের অবস্থান আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। প্রায় প্রতি বছর 7,500 থেকে 8,000 রোগী, নতুন রোগী শনাক্ত হচ্ছে, এবং যার মধ্যে প্রায় 3,000 রোগী প্রতি বছর মারা যায়। কিন্তু এটার একটা মানে ভালো দিক হচ্ছে, আপনার আক্রান্ত হওয়ার সংখ্যা যেমন কম আছে এবং মৃত্যুর হারও এটা তুলনামূলকভাবে অন্যান্য ক্যান্সারের চেয়ে কম। কারণটা হচ্ছে যে কোলোরেক্টাল ক্যান্সারটা ডায়াগনোসিসটা আর্লি করা যায়। কারণ কোলোরেক্টাল ক্যান্সারে একটা পেশেন্ট যখন ক্যান্সারে আক্রান্ত হয়, তার যে সিমটমগুলো দেখা যায়, সে সিমটমগুলো অনেক ভয়াবহ থাকে। এই কারণেই তারা দ্রুত রোগীরা ডাক্তারের কাছে চলে আসেন, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে কোলোরেক্টাল ক্যান্সার খুব আর্লি স্টেজেই ধরা পড়ে। আবার আপনি বলছেন যে যখনই কোলোরেক্টাল ক্যান্সার কারো হচ্ছে, ওই ভয়াবহতার কারণে সে দ্রুত চিকিৎসকের কাছে চলে আসে, বাধ্য হয়। আচ্ছা, কিন্তু এই যে বাধ্য হয়, মানে কোন ধরনের অস্বস্তি, কোন ধরনের যন্ত্রণার কারণে সে এত আগে আসে? কোলোরেক্টাল ক্যান্সারের প্রধান যে লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে আপনার মলত্যাগের অভ্যাসে পরিবর্তন হয়। দেখা যায় যে কারো 1 মাস ধরে কোষ্ঠকাঠিন্য, পায়খানা হচ্ছে না, আবার কারো 1 মাস ধরে ডায়রিয়া হচ্ছে, এর কোনো সমাধান পাচ্ছেন না তিনি, তখন তারা ডাক্তারের শরণাপন্ন হন। কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্টের দেখা যায় যে তাদের পেট ফুলে থাকে, পায়খানা হয় না অনেক দিন ধরে, পেট ফুলে থাকে, অস্বস্তি বোধ করে, তারপর বায়ু নির্গত হয় না। এসব কারণে রোগীরা যখন অস্বস্তি ফিল করে, আপনি দেখবেন যে একজন মানুষের যদি পরপর 3 দিন পায়খানা না হয় বা মলত্যাগ করতে না পারে, তারা তীব্র যন্ত্রণায় সে চিকিৎসকের শরণাপন্ন হবেই। তো এক্ষেত্রে দেখা যায় যে এই কোলোরেক্টাল ক্যান্সারের যে ফার্স্ট সিমটমগুলো, এটার মধ্যে এই কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া, অনেক দিন ধরে ডায়রিয়া থাকে। আচ্ছা। আর বাকি যে সমস্যাগুলো থাকে, যেমন লক্ষণগুলো থাকে, পেট ফুলে যায়, তারপর মলের সাথে রক্ত আসে। স্বাভাবিকভাবে আমরা দেখি যে মলের সাথে রক্ত বা হাঁচি কাশির সাথে যখন রক্ত আসে, তখন রোগীরা খুবই উদ্বেগ প্রকাশ করে এবং তারা এটা নিয়ে কনসার্ন হয়। কিন্তু এই রক্তপাতটা কতদিন হয়? এটা কি কন্টিনিউয়াসলি? এটা আসলে রক্তপাত সব সময় হয় না। যখন কোষ্ঠকাঠিন্য কোনো পেশেন্টের থাকে, অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য, তখন দেখা যায় যে রক্তপাতটা হয়। আচ্ছা। আর ডায়রিয়া যাদের থাকে, তাদের ক্ষেত্রেও রক্তপাত হতে পারে। আচ্ছা। তো যখন একটা পেশেন্ট দেখে যে আমার পায়খানা দিয়ে রক্ত আসছে, প্রথমে তারা ভাবে যে এটা পাইলস বা হেমোরয়েডস। তো আলটিমেটলি তারা ডাক্তারের শরণাপন্ন হয়। পরে যদি একজন MBBS লেভেলের ডাক্তার হোক বা বিশেষজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নেয়, তখন অবশ্যই একটা কোলোনোস্কোপি করতে দেন তারা। এবং এই কোলোনোস্কোপি পরীক্ষার দ্বারাই এক্স্যাক্টলি কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয়। আচ্ছা, এই যে কোলোনোস্কোপি, এটা কি খুব ভারী পরীক্ষা, বেশি খরচের পরীক্ষা? বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মোটামুটি একটু
দামি পরীক্ষায় বলা যায়। মানে আনুমানিক কেমন টাকা খরচ হয়, মানে আইডিয়া? কোলোনোস্কোপি আপনি সরকারি মেডিকেলে 1,000-1,500 টাকার মধ্যেই হয়ে যায়, আর প্রাইভেট বা বেসরকারি মেডিকেলে একটু বেশি খরচ হয়। তবে এটার কিছু প্রিপারেশন থাকে, কোলোনোস্কোপি করার আগে অনেক প্রিপারেশন নিতে হয়। মানে আপনার অন্ত্র যেটা, কোলনটা তো হচ্ছে একটা বৃহদান্ত্রের পার্ট, মানে এই বৃহদান্ত্র পুরাটা দেখার জন্য আপনার পেটে কোনো মল থাকা যাবে না। আচ্ছা, যদি মল থাকে তাহলে আপনি বৃহদান্ত্রের ভিতরে বা কোলনের ভিতরে কোনো পলিপ বা টিউমার আছে কিনা সেটা দেখতে পারবেন না। আচ্ছা। তো এই কোলোনোস্কোপি যেটা করা হয়, কোলোনোস্কোপি একটা মানে লম্বা সরু নমনীয় একটা টিউবের মতো যন্ত্র, যেটার ভিতরে ক্যামেরা থাকে। এই ক্যামেরা দিয়ে মলদার দিয়ে কোলোনোস্কোপটা ঢুকাই দিয়ে ভিতরে যদি কোনো টিউমার বা পলিপ থাকে সেটা শনাক্ত করা সম্ভব হয়। আচ্ছা, মানে এটি তো রোগীর দিক থেকে কোনো যন্ত্রণাদায়ক তেমন কিছু না? জি না। আচ্ছা, তার মানে কি আপনি বলছেন যে কারো যদি রক্তপাত হয় একবারের জন্যও, মানে সেই রক্তপাত হলেই কি আপনারা এই পরীক্ষার জন্য সাজেশন দেন, নাকি এটা কথা বলে কাউন্সেলিংয়ে বুঝতে পারেন যে এটি আসলে ক্যান্সারের দিকে যাচ্ছে নাকি বিনাইন বা অন্য কোনো দিকে যাচ্ছে? আমরা আসলে ফার্স্ট টাইম এরকম আসে না যে আজকে একবারই রক্তপাত হয়েছে, এরকম পেশেন্ট খুব কমই কম আসে। তার মানে অনেকবারই তার রক্তপাত হয়েছে। জি, আর যারা আসেন তাদের আসার সাথে সাথে আমরা কোলোনোস্কোপি দেই না, আগে কিছু বেজলাইন পরীক্ষা দেই, রক্তের পরীক্ষা দেই। তার রক্তপাত হওয়ার তো আরো অনেক কারণ থাকতে পারে, এই কারণটা আমরা আগে বের করার চেষ্টা করি। যদি দেখা যায় যে রক্ত রোগ এর মধ্যে থাকে, রক্তের কোনো রোগ থাকে যার কারণে রক্তপাত হচ্ছে, তাহলে সেটা সেপারেট হয়ে গেল। আর যদি কোলনের বা রেকটামের মধ্যে কোনো সমস্যা থাকে, এটা যদি আমরা অন্যান্য শারীরিক পরীক্ষা করে দেখতে পারি ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে, তখন যদি দেখি যে ভিতরে কোনো সমস্যা থাকার কথা, তখন আমরা সাজেস্ট করি কোলোনোস্কোপি করার জন্য। আচ্ছা, কোষ্ঠকাঠিন্যের সঙ্গে রক্তপাতের আসলে কোনো সম্পর্ক আসলে? হ্যাঁ, কোষ্ঠকাঠিন্যের সাথে রক্তপাতের একটা সম্পর্ক বিদ্যমান। কারণ হচ্ছে আপনার মল যখন রেকটাম দিয়ে পাস করে বা মলদার দিয়ে পাস করে, তখন যদি সেটা শক্ত হয় তাহলে মলদারের মধ্যে খুব নরম বা হচ্ছে শিরা থাকে। আচ্ছা, এই শিরাগুলো ফেটে যায়। এই শিরাগুলো ফেটে গেলে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। আমি জানতে চাই যে আসলে আপনাদের কাছে যত রোগী আসে, এখানে কোনো কোনো অঞ্চলের প্রাধান্য আছে, বয়সের প্রাধান্য আছে, নারী পুরুষের প্রাধান্য আছে? জি, কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক পেশেন্টরা বেশি আসেন, বিশেষ করে 50 বছরের পরের রোগীরা তারা বেশি আসেন। এমনটা না যে তরুণরা এই রোগে আক্রান্ত হয় না, তরুণরাও এই রোগে আক্রান্ত হন, তবে তুলনামূলকভাবে কম। এবং এক্ষেত্রে পুরুষের সংখ্যা নারীদের চেয়ে বেশি। পুরুষরাই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এর সাথে আপনারা কি সম্পর্ক মানে মনে করেন? কোলোরেক্টাল ক্যান্সারের আসলে এক্সাক্ট কারণটা এখনো বিজ্ঞানীরা শনাক্ত করতে পারেনি, তবে কিছু মানে ক্যান্সারটা তো হচ্ছে একটা অস্বাভাবিক কোষ বিভাজন। তো কোলনের মধ্যে যে কোষগুলো থাকে, সে কোষের ডিএনএতে যদি ত্রুটি থাকে, সেই ত্রুটির কারণে অস্বাভাবিক কোষ বিভাজন হবে, কোষের সংখ্যা নর্মাল থেকে অনেক বেশি বেড়ে যাবে। যখন এক জায়গায় অনেক বেশি কোষের সঞ্চার হবে, ওই কোষগুলো সুস্থ কোষ হয় না। আচ্ছা, এগুলো অসুস্থ কোষ হয়, মানে যেগুলোর ফাংশন নর্মাল না। তো এই অসুস্থ কোষগুলো আবার সুস্থ কোষগুলোকে ধ্বংস করে এবং এটা আস্তে আস্তে অ্যাগ্রেসিভ আকার ধারণ করে। আচ্ছা, পুরুষের বেশি হওয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো যে পুরুষের ফ্যামিলি হিস্ট্রি একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রিতে ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস নামে এক ধরনের মানে সিমটম, বা এটা ক্যান্সারই বলি আমরা, বিনাইন টার্ম। এটা এক সময় গিয়ে আপনার ক্যান্সারে টার্ন করে। আর হচ্ছে কিছু ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা অন্ত্রের প্রদাহ, এরকম কিছু রোগ থাকে, যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ। এই ডিজিজগুলো পুরুষদের বেশি হয়। আচ্ছা, এবং যেহেতু বাইরের ভাজা পোড়া এগুলো তো আছে, লাইফস্টাইল মডিফিকেশন করে না, মানে একজন লাল মাংস বেশি খায়, ফাস্টফুড ভাজা পোড়া বেশি খায়, তারপর অনেক ওবেজ, হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। যেমন ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেমন কারণ বলতে পারি না, কিন্তু আপনি যেটি বলছেন যে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো দায়ী হয়ে যায়। জি।
আচ্ছা, এখন একটু জানতে চাই যে পরীক্ষা নিরীক্ষা আসলে কত ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আপনারা আসলে ওই যে যেটা বলেন যে কনফার্মেটরি টেস্ট বা কনফার্ম হওয়া যায়? কোলোরেক্টাল ক্যান্সারের কনফার্মিটি টেস্ট একটাই, কোলোনোস্কোপি। কোলোনোস্কোপিতে যদি কোনো টিউমার বা পলিপ পাওয়া যায় সেখান থেকে বায়োপসি নেওয়া। আচ্ছা, তো আমরা যে কোলোনোস্কোপটা ইউজ করি, কোলোনোস্কোপের মধ্যেই সিজার থাকে বা চাকু থাকে, যেটার মাধ্যমে ওই মাংস নিয়ে আসতে পারা যায়। ওই মাংস থেকে বায়োপসি করে যদি কার্সিনোমা কনফার্ম হয়, সেক্ষেত্রে আমরা তখন কনফার্ম হতে পারি যে উনি বা রোগী কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত। আচ্ছা, যেই বয়সে রোগীরা আপনাদের কাছে আসছে, আপনারা যেটা বলছেন যে বয়স্ক রোগী, মানে এভারেজ কত বছর বয়সে আসে, তাকেও আসলে কতদিন সুস্থ রাখা যায়? এখানে তো একটি সুবিধা আছে, জি। যেটি হচ্ছে যে মানুষ যখন অল্প বয়সে আক্রান্ত হয় তার মৃত্যুর চান্সেসটা বেশি থাকে। উনি যেহেতু এন্ড স্টেজে থাকে, বয়সের এন্ড স্টেজে থাকে, উনি হয়তো আর 10 বছর বাঁচতেন, বা সেক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায় কিনা? জি, আসলে কোলোরেক্টাল ক্যান্সারের আপনার আমি আগে বলেছি যে 50 বছরের ঊর্ধ্বে যারা, তাদের হওয়ার প্রবণতা বেশি থাকে। তো কোলোরেক্টাল ক্যান্সারে যারা আক্রান্ত হয়, কোলোরেক্টাল ক্যান্সারের কতগুলো স্টেজ আছে, এটা 4টা স্টেজ আছে। 4টা স্টেজের 3টা স্টেজ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে যায়। আচ্ছা, পুরোপুরি সুস্থ হয়ে যায় 3 স্টেজ পর্যন্ত যদি তিনি চিকিৎসকের কাছে আসেন। জি, স্টেজ 3তে আসলেও বলে দেওয়া যায় যে এই মানে প্রপার ট্রিটমেন্ট, প্রপার টাইমিংয়ে যদি করা যায় তাহলে এই পেশেন্ট সুস্থ হয়ে যাবে। স্টেজ 4 যখন চলে আসে, স্টেজ 4-এ আসলে আমরা আসলে অসহায় হয়ে যাই, আর রোগীদের চিকিৎসা করা দূরও হয়ে যায়। কিন্তু কেন তৃতীয় স্টেজ পর্যন্ত একজন মানুষ আসবে না, যেহেতু তার নানান ধরনের অসুবিধা হয়, যন্ত্রণা হয়? স্টেজ মানে এই ক্ষেত্রে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা মনে করি যে কুসংস্কারের, মানুষ কুসংস্কারে ভোগে। একজন মানুষের এই যে অনেক দিন ধরে রক্ত যায়, হ্যাঁ, তারা কিন্তু দেখবেন যে কবিরাজের কাছে যায়, ঝাড়ফুঁক করে, বা এই যে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছে, এবং তার সাথে মলদারে ইনজেকশন দেয়, তাই হ্যাঁ, মানে ওই অ্যানাল ফিশার বা অ্যানাল ফিস্টুলা যেগুলো হয়, এগুলো করার জন্য মানে ইনজেকশনটা কারা দেয়? এরা কোয়াক ডাক্তাররাই দেয় বেশিরভাগ ক্ষেত্রে। তাই এগুলো তো প্রপার চিকিৎসা না। একটা মানে ক্যান্সার যদি হয়ে যায়, ক্যান্সারটা ডায়াগনোসিস না করা পর্যন্ত আসলে তারা ডাক্তারের কাছে আসার আগেই অনেক চিকিৎসা গ্রহণ করে, যেগুলো আরও ক্যান্সারটাকে অ্যাডভান্স স্টেজে নিয়ে যায়। কিন্তু এটি কি শিক্ষিত মানুষের ভেতরে আপনারা দেখেন? শিক্ষিত মানুষের ক্ষেত্রে আসলে এটা দেখা যায় না। আর কোলোরেক্টাল ক্যান্সারে আমি যেটা বলবো, বিশেষ করে এটা একদম নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের বেশি হয়। উচ্চবিত্তদের বেশি হয় কারণ তাদের লাইফস্টাইল, এবং নিম্নবিত্ত যারা, তাদের খাবার যেটা মানে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসের সমস্যার কারণেই হয়ে থাকে। মানে তারা জানেই না তার জীবনযাপন, খাওয়া দাওয়া কিরকম হওয়া উচিত। জি। আচ্ছা, এখন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্টেজে, অবশ্যই প্রথম আর তৃতীয় স্টেজ তো এক না আসলে। না। যদি আপনি প্রথম দ্বিতীয় স্টেজেও পান, মানে এই মানুষকে সম্পূর্ণ সুস্থ জীবনে ফেরানো যায় কিনা? অবশ্যই যায়। কিভাবে যায়? স্টেজ 1, 2, 3 যেটা আমি বলছি, স্টেজ 1, 2, 3 আপনি কোলন বা রেকটাম, এটা দণ্ডের মতো বা টিউবের মতো। তো টিউবের ভিতরের যে অংশটা, ধরেন একটা টিউবের ভিতরের অংশ, এই ভিতরের অংশে প্রথমে এখানে একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, মিউকোসার পরে একটা বেসমেন্ট মেমব্রেনের পরে তারপর মাসেল লেয়ার থাকে। তো এই মিউকোসাতে যদি কোনো পলিপ বা টিউমার হয়, সেটা এই কোলোনোস্কোপির মাধ্যমে অপারেশন করে নিয়ে আসা যায়। এটার আর পরে কোনো চিকিৎসা লাগে না। কিন্তু যখন এটা মাংসপেশিতে চলে যায়, তখন স্টেজ 2, এবং মাংসপেশি পার হয়ে পরের স্তরে চলে যায়, হ্যাঁ, মানে প্রাচীরে চলে যায়, তখন স্টেজ 3-তে চলে যায়। তাহলে স্টেজ 1-এ আমরা শুধু ওই পলিপ যদি থাকে বা ওখানে টিউমার থাকে, ওটা পলিপেক্টমি করে ফেললেই উনি আরোগ্য লাভ করবেন। কিন্তু স্টেজ 2, 3 ক্ষেত্রে যখন বাইরে চলে যায়, তখন আমাদের অপারেশনের সাথে সাথে তাকে কেমোথেরাপি দিতে হয়। আচ্ছা, স্টেজ 3-তে যে পেশেন্টগুলো আসেন, স্টেজ 3 পেশেন্টগুলো আপনার কোষের যে প্রাচীর আছে, প্রাচীর ভেদ করে বাইরের যে লসিকা গ্রন্থি আছে, কোলনের পাশে অনেক লসিকা গ্রন্থি থাকে, এগুলোতে ছড়ায় যায়। তো স্টেজ 3 ক্ষেত্রে করা যায় কি, আমরা আগে যদি অপারেশন করার মতো অবস্থা না থাকে, সেক্ষেত্রে আগে কেমোথেরাপি দিয়ে তারপরে অপারেশনে যাই। এখন আপনি বলছিলেন যে নারীদের হার কম আক্রান্ত হওয়ার, এই হারটা কত কম? নারীদের আক্রান্ত হওয়ার
হার কম বলতে আমি বোঝাচ্ছি যে বাংলাদেশে প্রতি মানে 1,41,000 জন রোগী আক্রান্ত হয়, টোটাল 41 জন। 41 জনের মধ্যে এখানে অনুপাত ধরলে 2:1। আচ্ছা, মানে দুইজন পুরুষ আক্রান্ত হলে একজন নারী আক্রান্ত একজন হচ্ছে। নারী আক্রান্ত হয়। আচ্ছা, তাদেরও কি আসলে সুস্থ হবার পেছনে কোনো অন্তরায় আছে নাকি চিকিৎসা প্রোটোকল একই রকম? চিকিৎসা প্রোটোকল নারী পুরুষ একই, এখানে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ধন্যবাদ। ডাক্তার সাজ্জায়েতুর রহমান, আপনার কাছে জানবো যে আমরা অনেক সময় দেখি যে প্রপার ইভ্যালুয়েশনের আগে সার্জারি করে ফেলা হয় আর কি। অনেক ক্ষেত্রে এটি নিয়ে এক ধরনের বিড়ম্বনা হয়, ওই রিপিটেড টাইম আবারও হয়তো সার্জারি করা লাগছে। এই ধরনের বিড়ম্বনা এখনো হয় কিনা বা হচ্ছে কিনা? কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমি যেটা বলবো, কোলন ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক যে চিকিৎসা সেটা সার্জারি। জি, এটা সার্জারি করতে হবে আগে, স্টেজ 4-এও। ঠিক আছে, স্টেজ 4-এও কোলন ক্যান্সারের পেশেন্টকে সার্জারি করা যায়, এটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু রেকটামের ক্ষেত্রে একটু আলাদা। রেকটামের ক্ষেত্রে ব্যাপারটা হয় যে রেকটাম যদি আপনি ওখানে আগে অপারেশন করে ফেলেন, রেকটামের নিচে থাকে মলদ্বার। আচ্ছা, তো এই মলদ্বার আপনি রেকটাম যদি কেটে ফেলেন, তার সাথে মলদ্বারও কিছু অংশ কেটে যায়। সেক্ষেত্রে আপনার মলদ্বারটা সেভ করা যায় না, তখন পেটের মধ্যে দিয়ে আলাদা বাইপাস করে দিতে হয়। আচ্ছা, মানে পায়খানাটা পেটের মধ্যে দিয়ে হবে, পায়খানা রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে যে পেশেন্টগুলো আসেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আগে কেমোথেরাপি, রেডিওথেরাপি নিয়ে তারপর যদি অপারেশন করা যায়, সেক্ষেত্রে তার পায়খানা রাস্তাটা বাঁচানো সম্ভব হয়। আর যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেকটামের ক্যান্সার আপনার মলদ্বার পর্যন্ত ছড়ায় যায়, মানে চলে যায়, এক্সটেনশন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পায়খানা রাস্তাটা আর বাঁচাতে পারি না, তখন পায়খানা রাস্তা পেটের মধ্য দিয়ে তার করে দিতে হয় এবং এটা নিয়েই তাকে সারা জীবন চলতে হয়। আমি যদি সার্জারির প্রসঙ্গে এখন আসি, আপনি একজন ক্লিনিক্যাল অনকোলজিস্ট, কিন্তু আপনার ওরিয়েন্টেশন সার্জারিতে আছে, আবার জেনারেল সার্জনও এই ধরনের সার্জারি করছে, এবং কলোরেক্টাল সার্জন যারা বিশেষ করে তারাও তো এই সার্জারিগুলো করছে। মানে একজন রোগী হিসেবে আমি যদি এই সার্জারিটা করতে যাই, তাহলে আমাকে কে বেস্ট ট্রিটমেন্ট দেবে? এখন এটা ডিপেন্ড করতেছে আপনার ক্যান্সারটা আসলে কোলনে না রেকটামে। আচ্ছা, যদি কোলনে, সবাই পারবে? হ্যাঁ, কোলনে যদি আপনার টিউমার থাকে বা ক্যান্সার থাকে, তাহলে জেনারেল সার্জন এটা অপারেশন করতে পারবে। আচ্ছা, রেকটামের ক্ষেত্রে কোলোরেক্টাল সার্জন যারা, তারা এই ডিসিশনগুলো ভালো নিতে পারবে। আবার আপনারা তো অবশ্যই পারবেন, যেহেতু ক্যান্সার নিয়ে কাজ করছেন। জি। এখন এই কখন রেডিওথেরাপি, কখন কেমোথেরাপি, মানে এটার ভিন্নতা বা এই গাইডলাইনটা যদি একটু বলেন। আচ্ছা, কোলোরেক্টাল ক্যান্সারে কোলন আলাদা জিনিস আর রেকটামের চিকিৎসাটা আলাদা জিনিস। কোলন ক্যান্সারের যেটা, কোলনে রেডিওথেরাপিটা কাজ করে না, কোলনে রেডিওথেরাপির প্রয়োজন হয় না, আনলেস আপনার যদি রক্তপাত হয়। যদি দীর্ঘদিন ধরে রক্তপাত হচ্ছে, রক্তপাত বন্ধ করার জন্য রেডিওথেরাপির একটা ইন্ডিকেশন আছে। আদারওয়াইজ কোলন ক্যান্সারে অপারেশন করার পরে কেমোথেরাপি দিলেই যথেষ্ট। আচ্ছা, কিন্তু রেকটামের যে ক্যান্সারটা সেটা রেডিও সেন্সিটিভ, মানে এখানে রেডিয়েশন ভালো কাজ করে। তো সেক্ষেত্রে অপারেশনের আগে যদি কেমো রেডিয়েশন, কনকারেন্ট কেমো রেডিয়েশন বলি আমরা, যে রেডিয়েশনও চলছে তার মাঝে কেমোও চলছে, এটা হচ্ছে কনকারেন্ট কেমো রেডিয়েশন। এটা দেওয়ার পরে যদি সার্জারি করা যায়, সেক্ষেত্রে পেশেন্টটা বেনিফিটেড হয় কোন দিক দিয়ে, সেটা হচ্ছে পায়খানা রাস্তা বাঁচানোর ব্যাপারে। একটা মানুষ সারা জীবন পায়খানা রাস্তা পেটের মধ্যে দিয়ে, এটা আসলে খুবই কষ্টের একটা জিনিস। কিন্তু এই যে কোলনে আক্রান্ত হওয়া এবং রেকটাল আক্রান্ত হওয়া, এই দুটোর মধ্যে কোনটার রোগী আসলে বেশি? ডিপেন্ড অন স্টেজ অ্যান্ড কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, রেকটামের তুলনামূলকভাবে কম। জি। আচ্ছা, ঢাকা মেডিকেলের চিত্র আপনার কাছে যদি জানতে চাই, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের আগে, যে আপনারা কলোরেক্টাল একজন পেশেন্টকে, মানে কলোরেক্টাল ক্যান্সারের একজন পেশেন্টকে কতদূর সার্ভিস দিতে পারেন? কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্টকে আমরা
বাংলাদেশে যে চিকিৎসা রয়েছে, যতগুলোই চিকিৎসা রয়েছে সবগুলোই প্রোভাইড করতে পারি ঢাকা মেডিকেল থেকে। আচ্ছা, আর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট যদি আমরা বলি, এখানেও সেম ট্রিটমেন্টই দেওয়া হয়। আসলে কোলোরেক্টালের চিকিৎসা তো 4টা জিনিস, একটা হচ্ছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, আর হচ্ছে ইমিউনোথেরাপি। তো রেডিওথেরাপি মেশিন থাকলে রেডিওথেরাপি দেওয়া সম্ভব, কেমোথেরাপি তো আমরা দিয়ে থাকি, দিতেই পারেন। 7 জন সার্জারি করছেন। আর ইমিউনোথেরাপি যেটা ইদানিং আমরা যেটা বেশি ফোকাস করতেছি সেটা হচ্ছে স্টেজ 4-এর পেশেন্টগুলোকে নিয়ে। কারণ স্টেজ 1, 2, 3-র 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা থাকে হচ্ছে 91%, স্টেজ 1 এন্ড স্টেজ 2। একটা কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্ট 5 বছর বেঁচে থাকবেন 100 জনে 91 জন স্টেজ 1, 2, এবং স্টেজ 3-তে 5 বছর বেঁচে থাকবেন 100 জনে 73 জন। কিন্তু স্টেজ 4-এ এসে এই রেটটা গিয়ে একদম উল্টো হয়ে যায়, 20-এরও কম চলে আসে। আচ্ছা, মানে এটা প্রায় 14 থেকে 15% দেখা যায় যে 5 ইয়ার্স সার্ভাইভাল রেট থাকে। কিন্তু মানে প্রথম ধাপে আসার পরে যাদেরকে আপনি সুস্থ করে দিলেন, এই ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে স্টেজ 1, 2-তে। স্টেজ 3-র পেশেন্ট যারা থাকেন তাদের ফিরে আসার সম্ভাবনা আপনার প্রায় 30% মতো। আপনাদের ঢাকা মেডিকেলে শয্যা সংখ্যা কীরকম, বা মানে এই ক্যান্সারের সার্জারি নিয়মিতভাবে করতে পারেন কিনা, প্রতিদিনই করতে পারেন কিনা? কোলোরেক্টাল সার্জারি প্রতিদিনই হয়। আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজে কোলোরেক্টাল সার্জারি প্রতিদিনই হয়। এবং আমরা যেটা বেসিক্যালি, আমি তো একজন ক্লিনিক্যাল অনকোলজিস্ট, আমার পার্টটা হচ্ছে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। তো পেশেন্ট যখন অপারেশন করে আসে তারপরে চিকিৎসাটা আমাদের কাছে নেয়। আপনার কাছে জানতে চাই যে এই ক্যান্সার ওভারঅল চিকিৎসা কি অন্য ক্যান্সারের থেকে কম ব্যয়বহুল? আপনার কাছে কি মনে হয়েছে? আসলে কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা সরকারিভাবে যদি আপনি নেন সেক্ষেত্রে খুবই মানে কম খরচেই করা যায় সরকারিভাবে যেটা। কারণ সরকারিভাবে রেডিওথেরাপি যেটা দেওয়া হয়, রেডিওথেরাপি পার ডে আমরা সরকারি খরচ যেটা পার ফ্র্যাকশন 200 টাকা করে। মানে রেকটামের একটা পেশেন্টকে যদি আমরা 25 দিন রেডিওথেরাপি দেই, তার 25 দিনে খরচ পড়বে 5,000 টাকা। এবং সরকারি মেডিকেলে কেমোথেরাপি ওষুধ সাপ্লাই রয়েছে। হ্যাঁ, তো এই ওষুধ ফ্রি পায় পেশেন্টরা। অনেক ক্ষেত্রে যখন ওষুধ শেষ হয়ে যায় তখন পেশেন্টদের সেটা কিনে নিয়ে আসতে হয়। সার্জারির যেটা সার্জারি খরচ তো সরকারি মেডিকেলে ফ্রি। আর বংশগত কিনা, মানে বংশের প্রভাব কত বেশি এই ক্যান্সারে? হ্যাঁ, কোলোরেক্টাল ক্যান্সারে বংশগত মানে প্রভাবটা অনেক বেশি থাকে। আচ্ছা, ঠিক আছে। বংশগত প্রভাবের ক্ষেত্রে আমরা বলবো, আমরা আগে কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্টদের 2টা রিস্ক ক্যাটাগরিতে ভাগ করে নিই। একটা হচ্ছে এভারেজ রিস্ক, মানে মধ্যম মাত্রার ঝুঁকিতে যারা, আর একটা হচ্ছে উচ্চ মাত্রার ঝুঁকিতে যারা। তো মধ্যম মাত্রার ঝুঁকিতে তারাই থাকেন যাদের মানে বয়স 50-এর বেশি, যাদের মলের সাথে রক্ত যাচ্ছে, যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, মদ্যপান, ধূমপান, তারপর ফাস্টফুড বেশি খাচ্ছেন, মেদবহুল শরীর, মানে ওবেস পেশেন্ট, এদেরকে আমরা মডারেট রিস্ক বা মধ্যম ক্যাটাগরির ঝুঁকির রোগী হিসাবে চিহ্নিত করি। এনাদের ক্ষেত্রে আমরা আগে স্ক্রিনিং করি। এই স্ক্রিনিংটা হচ্ছে আপনার মল পরীক্ষা করতে দেই, প্রতি বছর মল পরীক্ষা করতে দেই। এই মল পরীক্ষার কয়েকটা টেস্ট হচ্ছে ফিকাল ওয়াকাল ব্লাড টেস্ট, ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্টিং, ফিকাল ডিএনএ টেস্টিং, এগুলো মল থেকে করা হয়। হ্যাঁ, আর করা হয় হচ্ছে কোলোনোস্কোপিটা আমরা 5 থেকে 10 বছর, মানে একবার কোলোনোস্কোপি করার পরে তাকে আমরা পরবর্তীতে 5 থেকে 10 বছর পরে ডাকি যে আপনি 5 বছর পরে এসে আবার কোলোনোস্কোপি করবেন। আর উচ্চমাত্রার ঝুঁকিতে যারা থাকেন সেক্ষেত্রে কয়েকটা ক্যাটাগরি আছে। যেমন একজনের পরিবারের ইতিহাস রয়েছে কোলোরেক্টাল ক্যান্সারের। হ্যাঁ, আর কিছু আমি আগে বলেছি যে ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস রোগে ভুগছেন, বা হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সারের ফ্যামিলিতে হিস্ট্রি রয়েছে। আর কিছু অন্ত্রের প্রদাহ, যেটা বললাম ইনফ্লামেটরি বাউল ডিজিজ। হ্যাঁ, এই পেশেন্টগুলোকে আমরা উচ্চমাত্রার বা উচ্চ ঝুঁকির রোগী হিসেবে চিহ্নিত করি। তাদের ক্ষেত্রে প্রতি বছর আমরা বলি যে আপনারা স্ক্রিনিং করার জন্য, হ্যাঁ, স্ক্রিনিং করার জন্য একটা করে কোলোনোস্কোপি করবেন। মানে সুস্থ হলেও
সুস্থ থাকলেও তাকে কোলোনোস্কোপির আওতায় আসতে হবে, মানে স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে। এটি যেহেতু অন্ত্রের সঙ্গে সম্পৃক্ত, আপনি বারবারই যেটি বলছেন, এখানে কি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা বা হেপাটোলজিস্টরা কোনোভাবে কি এই ক্যান্সারের সাথে ইনভলভ থাকেন কোনো না কোনো পার্টে? না, কোলোরেক্টাল ক্যান্সারটা হচ্ছে তা আপনার অন্ত্র, মানে বৃহদান্ত্র গ্যাস্ট্রোএন্টারোলজি যারা, তারা ওপরের অংশে কাজ করে। ক্ষুদ্রান্ত পর্যন্ত আচ্ছা। আসে, মানে এন্ডোস্কোপিটা আপনার ক্ষুদ্রান্ত পর্যন্ত আসে। কোলোনোস্কোপির ব্যাপারটা ওনারাও করেন, গ্যাস্ট্রোএন্টারোলজিরাও কোলোনোস্কোপি করেন, তবে এই ক্ষেত্রে কোলোরেক্টাল বিশেষজ্ঞ যারা, তারাই বেশি করেন। এই যে রোগীদের যতটুকু চাপই হোক না কেন, আমরা যদিও বলছি তৃতীয় সর্বোচ্চ, সংখ্যায় কম আপনি বলছেন, কিন্তু এই 7,000 রোগীকেও দেখবার জন্যে মানে আপনাদের প্রস্তুতি বা চিকিৎসক সংখ্যায় কেমন আছে বিশেষজ্ঞ? বাংলাদেশে বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক সংখ্যা কম আছে। হ্যাঁ, সংখ্যা রোগীর তুলনায় অনেক কম। শুধু যে কোলোরেক্টাল ক্যান্সার বাংলাদেশে হয় তা না, কোলোরেক্টাল ক্যান্সার ছাড়াও না, কিন্তু কোলোরেক্টাল তো মানে সংখ্যার দিক থেকে কম হয়। জি জি, অন্য ক্যান্সারের থেকে, 1-2 থেকে। 1-2 থেকে। ফুসফুসের ক্যান্সার এবং ব্রেস্টের ক্যান্সার, এই দুটাই সবচেয়ে বেশি। তো অ্যাজ এ হোল যদি আমরা সব ক্যান্সার হিসেব করে, ক্যান্সার রোগীর অনুপাতের তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা কম। এখন কতজন আপনাদের আছে? এটা সারা বাংলাদেশে 250 জনের মতো, 250 জনের মতো বিশেষজ্ঞ আছে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে চিকিৎসার গল্প তো আমরা আসলে করলাম, চিকিৎসার খুঁটিনাটি, আমরা প্রতিরোধের ব্যাপারে আসলে কোন দিকে যেতে পারি? কোলোরেক্টাল ক্যান্সারের প্রতিরোধের ক্ষেত্রে আমি যেটা বলবো যে লাইফস্টাইল মডিফিকেশন, এটা জরুরি। হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে। মেদবহুল শরীর, ওবেসিটি, এগুলো যাতে না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে। বদভ্যাসের মধ্যে যেগুলো, এই যে ধূমপান, মদ্যপান, এগুলো এড়িয়ে চলতে হবে। তারপরে ভাজা পোড়া খাওয়া, হ্যাঁ, ফাস্টফুড, লাল মাংস, যারা উচ্চ চর্বিযুক্ত খাবার খান, তারা কিন্তু এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও আমরা দেখেছি যে কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্টগুলো ক্ষেত্রে আমরা দেখি যে তাদের শরীরে আগেই কোনো ক্যান্সার ছিল। আচ্ছা, যেমন জরায়ুর মুখের ক্যান্সার একজনের যদি থাকে, সে যদি ওটার জন্য বিকিরণ বা রেডিওথেরাপি পায়, তার জীবনের কোনো এক সময় হয়তো বা কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। বা পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারের কোনো পেশেন্ট যদি জীবনের কোনো এক পর্যায়ে রেডিওথেরাপি পায়, তার কোনো এক সময় গিয়ে কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। মানে পেটের বা অন্ত্রের মধ্যে যদি রেডিয়েশনের কোনো এক্সপোজার থাকে, তাদের ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। তার মানে কি আপনি বলছেন যে রেডিওথেরাপি যারাই নেই, মানে তারা কোনো না কোনো সময় সে বা ব্যাপারটা এরকম না। মানে আমি বলতে যাচ্ছি যে কোলন যদি কোনো কারণে রেডিয়েশনে এক্সপোজার পায়, আচ্ছা, সেক্ষেত্রে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে জীবনের। সেই এক্সপোজারটা সে কোথায় হবে? সে চিকিৎসা নিতে গিয়ে হবে। একজনের আগে প্রোস্টেট ক্যান্সার ধরেন ছিল, বা জরায়ু মুখের ক্যান্সার একজন মহিলার ছিল, জীবনের কোনো এক পর্যায়ে সে বিকিরণ বা রেডিওথেরাপি পেয়েছে, দেখা যাবে যে 10 বা 15 বছর পরে তার অন্য এক জায়গায় ক্যান্সারটা হলো, সেটা হয়তো বা কোলনে হতে পারে। আচ্ছা, তার মানে এটি একটি, কিন্তু এখান থেকে সতর্ক হবার কোনো পথ আছে কিনা? এক্ষেত্রে রেডিওথেরাপি কিছু টেকনিক কাজ করে। মানে আমাদের রেডিওথেরাপি কিছু টেকনিক রয়েছে, যেমন 3D CRT, IMRT, ভিম্যাট, এগুলো অত্যাধুনিক মেশিনে দেওয়া হয়, যেগুলো সরকারিভাবে জাতীয় ক্যান্সার হসপিটালে রয়েছে। ঢাকা মেডিকেলে এটা নেই। তো এই টেকনিকগুলো ইউজ করলে আপনার স্পেসিফিক জায়গায় শুধুমাত্র বিকিরণ দেওয়া সম্ভব। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার সাজ্জাদুর রহমান, আপনার কাছে জানবো যে কুসংস্কারের অনেক ধরন আছে। আসলে কিছু মানুষ অল্প কুসংস্কারের ভিতরে আছে, কেউ খুব ডিপলি আছে। রোগীদেরকে যাদের শেষ পর্যন্ত যারা আপনাদের কাছে আসে, তাদের কাছে আসলে কি গল্প শোনেন? আচ্ছা, ক্যান্সারের রোগীদের গল্প আসলে প্যাথেটিক, এটা বলতেই হয়। কারণ হচ্ছে একজন পেশেন্ট যখন জানেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত, তিনি
তার মনোবল পুরোটাই ভেঙে যায়। হ্যাঁ, তিনি ভাবেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না। আর সেক্ষেত্রে আমি দেখি যে এখানে পরিবারের ভূমিকাটাও অনেকটা থাকে। পরিবারের মানুষজনও দেখা যায় যে ক্যান্সার হয়ে গেছে, শুনে ফেলছে, এখন তার পিছনে অর্থ বা সময় ব্যয় করে কি হবে। তো পারিবারিক ক্ষেত্রে আমি দেখি যে একটা ক্যান্সার রোগী যে পরিমাণ অবহেলার শিকার হয়, অন্য রোগীরা শিকার এরকম হয় না। মানে পরিবার থেকেই সবার আগে অবহেলার শিকারটা বেশি হয়। আর রোগী নিজেও মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েন। রোগী ডাক্তারের কাছে আসতে চান না, তিনি তখন ভাবেন যে আর কতদিন বাঁচবো, হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়ে কি হবে, আমার তো ক্যান্সার হয়ে গেছে। কিন্তু ক্যান্সার যে এখন নিরাময়ের যোগ্য যে একটা রোগ হয়ে গিয়েছে, মানে এটা যে নিরাময় সম্ভব, সেটা আসলে রোগীদের কাছে পৌঁছায় না। এই মানে সংবাদটা যদি রোগীদের কাছে প্রপারলি যেত, তাহলে রোগীরা অনেকটাই সচেতন হতো। এখন আমি যেটা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে, যে রোগীরা একদম শেষ পর্যায়ে চলে আসেন, যখন আমাদের পক্ষে করা কিছু থাকে না। রোগীরা দেখা যায় অনেক দিন ধরে পায়খানা বন্ধ হয়ে আছে, তারা ওভাবেই চলছেন। কোনো এক সময় গিয়ে দেখা গেল যে পেট ফুলে গেছে, হ্যাঁ, পেট ফুলে গেছে, পেটে পানি চলে আসছে, মুখ চোখ সব ফুলে গেছে, খেতে পারতেছে না। তখন পরিবারের লোকেরা তাকে হসপিটালে নিয়ে আসেন। মানে আমি যেটা দেখি যে প্যালিয়েটিভ চিকিৎসা দেওয়া ছাড়া তাদের আর কিছু করা থাকে না, এবং তারা সেটাই চায়। প্যালিয়েটিভ দিতে চাইলেও কি নেয়, নাকি মনে করে যে বাসায় গিয়ে মারা যাক? এরকমই বেশিরভাগ দেখা যায় যে রোগীর আর যেহেতু আশায় নাই, সে বাসায় যাক। হ্যাঁ, রোগীর আত্মীয় স্বজনরা আগে এই কোশ্চিনটা জিজ্ঞেস করে, স্যার কতদিন বাঁচবেন। মানে পরিবারই জিজ্ঞেস করে যে ওনার তো এই সমস্যা, উনি আর কতদিন বাঁচবেন। আমাদের প্রথম মানে চিকিৎসা শুরুর আগে এই কথাটা শুনতে হয়। ক্যান্সার মানেই মানুষের ধারণা থাকে যে এই লোডটা আমি টানতে পারবো কিনা। আচ্ছা, মানে এই ক্যান্সার কি কোনোভাবে শিশু কিশোরের হয় না? তুলনামূলকভাবে অনেক শিশুদের যদি হয়ও, মানে এটির কি কারণ, কি যোগসূত্র বলে আপনি মনে করেন? শিশুদের কারণে জেনেটিক ফ্যাক্টর কারণে আর্লি স্টেজে হয়ে যাচ্ছে। হেরিডিটারি এবং জেনেটিক ফ্যাক্টর, মানে বংশগত, আর একটা হচ্ছে জিনগত। এই দুটা কারণেই শিশুদের হয়ে থাকে। এবং বংশগত এবং জিনগত, এটার পার্থক্যটা কি আপনি আরেকটু বিস্তারিত আমাদের বলবেন? বংশগত মানে হচ্ছে আপনার পারিবারিক ইতিহাস রয়েছে, মায়ের দিকের আত্মীয়, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যারা, সেকেন্ড ডিগ্রি রিলেটিভস যারা, যেমন মা, খালা, হ্যাঁ, ফুপু, এনাদের ক্ষেত্রে। আর জেনেটিক যেটা জন্মগত ত্রুটি হয়, জেনেটিক মিউটেশন যেটা একটা কোষের কিন্তু ডিএনএ থাকে। এই ডিএনএ যদি প্রপারলি কাজ না করে, ডিএনএর মাধ্যমে, ডিএনএর পরে কোষ বিভাজন যেটা হয় ডিএনএ দ্বারাই তো হয়। মানে একটা কোষ থেকে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে কোষ বিভাজন হয়। কোনো জায়গায় যদি গিয়ে ডিএনএতে ত্রুটি পাওয়া যায় বা ত্রুটি হয়, সেক্ষেত্রে দেখা যায় 2টা থেকে 10টা থেকে 20টা, মানে অস্বাভাবিক কোষ বিভাজন হয়। এর ফলেই টিউমারের সৃষ্টিটা হয়। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমি কুসংস্কার মানে আপনার কাছে বলতে চাচ্ছি যে অনেকের পায়ুপথে সমস্যা থাকলে মানে সেটি অন্য পদ্ধতিতে ওপেন করতে চাই, ইনজেকশনের কথা তো আপনি বলছেন, এরকম আরো কত ভয়াবহ কাজ করে। এমনও তো হয়, আমরা দেখেছি যে অপারেশন করতে গিয়ে ওই পথটাও বন্ধ করে দেয়, যেটি আসলে ক্যান্সারের ক্ষেত্রে ঠিক না। পাইলস বা অ্যানাল ফিশার, এই ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে। ক্যান্সারের ক্ষেত্রে এরকম দুর্ঘটনা কেমন ঘটে? ক্যান্সারের ক্ষেত্রে এগুলো করেই আসলে ক্যান্সার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আচ্ছা, হ্যাঁ, মানে একটা পেশেন্ট অনেক দিন ধরে তার পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে, তিনি সবার আগে হোমিওপ্যাথি বলেন, কবিরাজি বলেন, এগুলো করবেন, এবং এতে কিন্তু কাজ হয়, রক্তটা বন্ধ হয়ে যায়। হয়তো বা মাসখানেক বন্ধ থাকে, আর আসে না, কিন্তু আবার একটা সময় গিয়ে আবার রক্তপাত শুরু হয়ে যায়। তো এরকম ট্রিটমেন্ট যদি বারবার করতে থাকে, তাহলে ওই কোষগুলো ওগুলো পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হওয়ার কারণেই সেখানে নতুন করে টিউমার সৃষ্টি হয়ে যায়। তবে সুস্থতার ক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে 7,000 আক্রান্ত হলে 3,000-এর মতো মানুষ মারা যায়। 3,000 মানুষ মারা যায়, এবং এই 3,000-এর মধ্যে দেখা যায় যে স্টেজ 4-এর পেশেন্টই থাকে, সিংহভাগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
ডাক্তার সাজ্জাদুর রহমান, এই যে রোগীদের, বিশেষ করে ক্যান্সার রোগীদের বিদেশ যাবার যে প্রবণতা, যদিও এখন নানা কারণে যেতে পারছে না, আমরা কি কলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে দিতে পারছি? যেমন এখানে কিন্তু রোগীর সেই প্রেশারটি নেই যেটি ব্রেস্ট ক্যান্সারে বা লাং ক্যান্সারের ক্ষেত্রে আছে, যেহেতু রোগীর ভলিউম অনেক বেশি। বা অন্য কোনো কারণে আমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? আমি ক্যান্সার রোগীদের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা একদমই দেখি না। এটা কি আপনি কলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে দেখেন না? কোলোরেক্টাল ক্যান্সার না, বাকি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই আমি বলি। এখন তো বাংলাদেশের মানুষ বেশিরভাগ যেতে পারছেন না, তাহলে তারা তো চিকিৎসা নিচ্ছেন। তারা চিকিৎসা নিচ্ছে, তারা কতটুকু গুণগত মান সম্পন্ন চিকিৎসা নিচ্ছেন সেটির ব্যাপারে কি বলবেন? এখন এই গুণগত মান ঠিক করবেন কারা? এই গুণগত মানটা আসলে তো রোগীরা চিকিৎসার ক্ষেত্রে, মানে আমি যেটা বলবো যে আমাদের ডাক্তারের পরিমাণ কম। ট্রু। ঠিক আছে, সারা বাংলাদেশে ধরেন আমরা শুধু তাই না, আপনার চিকিৎসকের সাথে যে সাবঅর্ডিনেট যারা সহায়ক জনবল, তারাও তো ক্যান্সার ট্রিটমেন্ট দেওয়ার জন্য কতটুকু ওরিয়েন্টেড, সেটাও একটি প্রশ্ন। জি, এটাই আমি এখানে বলতে চাই যে শুধু ডাক্তার থাকলেই হয় না। এই যে আমরা যে মেশিনগুলো ব্যবহার করি, রেডিওথেরাপি মেশিন, এখন মেশিনগুলো তো ভালো ফিজিসিস্ট না পান, ভালো ফিজিসিস্ট না পাই, টেকনোলজিস্ট না পাই, তাহলে তো এই মেশিনগুলো রক্ষণাবেক্ষণ বলেন আর চালানো বলেন অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটি বিষয় যেটি বলছিলেন যে রেডিওথেরাপি করবার ক্ষেত্রে পুরনো যন্ত্র এবং এখন যে লিনিয়ার মেশিন ব্যবহার হচ্ছে, মানে এই দুটোর মধ্যে এক্সপোজারের ক্ষেত্রে বা একেবারে খুব টার্গেট করে রেডিওথেরাপি দেয়া, মানে এগুলো কি পুরনো হাসপাতাল, মানে ঢাকা মেডিকেল বা জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, এগুলোকে কি হচ্ছে কিনা? ঢাকা মেডিকেলে আপনার একটা মেশিন, লিনিয়ার মেশিন ছিল, লিনাক মেশিন ছিল, তো ওই মেশিনটা নষ্ট হয়ে পড়ে আছে, এটা ঠিক হয়নি। তবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে মেশিন চালু রয়েছে, সেখানে এই লেটেস্ট টেকনোলজি যে ইউজ হয়, আমরা যেটা 3D CRT বলি, এটা ইউজ করা যাচ্ছে এবং এটা দ্বারা আপনার স্পেসিফিক যে জায়গায় শুধু টিউমার, সেখানেই রেডিয়েশনটা ফেলা যায়। আচ্ছা। কিন্তু যেটা আগের মেশিনগুলো যেগুলো রয়েছে, কোবাল্ট মেশিন, এটাতে 2D টেকনিকে দেওয়া হয়, মানে একটা আপনার পুরো অংশ জুড়ে রেডিওথেরাপিতে দেওয়া হয়। তো এই পুরো অংশ দিতে গিয়ে যে নর্মাল সেলগুলো থাকে সেগুলো এফেক্টেড হয় এবং এটিও পরবর্তীতে ক্যান্সারের কারণ হতে পারে। হ্যাঁ, এটাও পরবর্তীতে ক্যান্সারের কারণ হতে পারে। একেবারে খাবার দাবারের ক্ষেত্রে কলোরেক্টাল ক্যান্সার এড়াতে একটা সুস্থ মানুষও বা কোষ্ঠকাঠিন্যও তো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে অনেক সময় এই ক্যান্সারের ক্ষেত্রে। কোন খাবারগুলো আসলে বেশি খাবে? আপনি দেখবেন হোটেলে বলেন, আমাদের বাড়িতে বলেন, বাসা বাড়িতে আমরা কিন্তু শাকসবজি খাই না, আমরা মাছ গোস্ত খাই। টাকা পয়সা থাকলে তো মানুষ একটু ভালো খাবার খাওয়ার, সেই জায়গাতে শাকসবজি স্থান পায় না। এটি ছাড়াও আমরা যেমন বলি যে দানা জাতীয় খাবার, মানে আপনার কাছে পরামর্শ। আমি খাবারের ক্ষেত্রে বলবো হাই ফাইবার খাবার যেগুলো, নাম হাই ফাইবার খাবারের মধ্যে আপনার শাকসবজি এক নম্বরের মধ্যে শাকসবজি পড়বে। আপনি অন্যান্য খাবারের মধ্যে প্রোটিন যেগুলো বেশি রয়েছে, যেমন ডাল, হ্যাঁ, ডাল, ডিম, দুধ, এগুলো খাবার মানে আপনার সুস্থ মানুষের জন্য এবং অসুস্থ মানুষের জন্য এগুলো খাবারই বেস্ট। ঠিক আছে, আমাদের অত মানে গোশতের ক্ষেত্রে আপনি রেড মিটকে আমি ইগনোর করতে বলবো। এখানে মুরগি সমস্যা না, গরু, খাসি, সেগুলো সমস্যা, এগুলো একটু বিশেষ করে গরু বেশি সমস্যা, গরুর মাংসটাই বেশি সমস্যা। আচ্ছা, যদি কেউ সন্দেহ করে তাহলে অন্তত প্রাথমিকভাবে মানে কোন পরীক্ষাটা করা উচিত? একেবারে সাধারণ পরীক্ষা নাকি কোলোনোস্কোপি দিয়ে শুরু হবে? না, আমরা আগে তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। হ্যাঁ, একটা রোগীর যদি পায়খানা দিয়ে রক্ত যায়, সেক্ষেত্রে আমরা একটা শারীরিক এক্সামিনেশনের মধ্যে করি আপনার ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, মানে পায়ুপথ দিয়ে গ্লাভস পরে আঙ্গুল দিয়ে ভিতরে দেখি আমরা ওখানে টিউমারটা হাতে লাগছে কিনা। এটা দেখেই যদি হাতে টিউমার লেগে যায় তখন আমরা কোলোনোস্কোপি করতে দেই, যে টিউমারটা এক্সটেনশন কত দূর পর্যন্ত আছে। আচ্ছা, ঠিক আছে। আর কিছু রক্তের পরীক্ষা রয়েছে, কিছু টিউমার মার্কার স্পেসিফিক আছে, এক একটা ক্যান্সারের জন্য এক একটা টিউমার মার্কার স্পেসিফিক থাকে। আমরা যদি সাসপেক্ট করি যে এটা কোলোরেক্টাল ক্যান্সার, সে স্পেসিফিক মার্কার রক্তের মাধ্যমেই সে পরীক্ষা করা যায়, সে পরীক্ষাটা করতে দিই। তো ওই পরীক্ষায় যদি দেখা যায় যে এটা টিউমার মার্কারের মানে হাই রাইজ হয়ে গেছে, নর্মাল যে ভ্যালু, সেক্ষেত্রে আমরা তখন
কোলোনোস্কোপি সাজেস্ট করি। কিন্তু ওই মার্কারটা যদি লিমিটের ভিতরে থাকে তখন আমাদের অন্য চিন্তা করতে হয়, মানে অনেক ডিডি বা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আসতে হয়, যেটা আসলেই ক্যান্সার নাকি অন্য কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন। আচ্ছা, আর একটা কোষ্ঠকাঠিন্য যেটির সঙ্গে আসলে এই ক্যান্সারের কিছুটা সম্পর্ক আছে, যেমন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে এইসবগুলোর ভুসি খেলে মানে এটি মানে অনেকে মনে করে খুব আরামদায়ক হয়, এটি আসলে কতটুকু কাজে দেয়? এটা আসলে দেখেন মানে হ্যাঁ এটা কাজ করে, হ্যাঁ এগুলো ল্যাক্সিটিভ হিসেবে কাজ করে, মানে আপনার যে খাবারটা যায় পরিপাকতন্ত্রের মধ্যে দিয়ে যে খাবারটা যায় এটাকে নরম করে। আচ্ছা, হ্যাঁ, তো নরম করলে খাবার যদি নরম হয়ে বের হয় তাহলে পায়খানাটাও আপনার নরমভাবেই আসবে। আচ্ছা, এটি একটি ফ্যাক্টর আপনি বলছেন যে উপকারী হয় আর কি। হ্যাঁ, উপকার। আমি শেষ পরামর্শ হিসেবে কলোরেক্টাল ক্যান্সারের রোগীদের জন্য আপনার পরামর্শ জানতে চাচ্ছি। আচ্ছা, কোলোরেক্টাল ক্যান্সারের রোগীদের আমি পরামর্শ ক্ষেত্রে যেটা বলবো যে আপনাদের যদি কখনো এরকম কোনো সিমটম দেখা যায়, লক্ষণ দেখা যায় যেগুলো হচ্ছে পায়খানার সাথে রক্ত আসা, মানে অন্ত্রের অভ্যাসের পরিবর্তন বা মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, তারপর পেটে ব্যথা, অস্বস্তি, রক্তশূন্যতা দেখা যাওয়া, ক্লান্তি বোধ হওয়া, দ্রুতই আপনি চিকিৎসকের শরণাপন্ন হন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। সাধারণত এমন কোনো ক্যান্সার পাওয়া যাবে না যেখানে 3টি স্টেজ পর্যন্ত মানুষ কোনো না কোনো পর্যায়ে হলেও ঝুঁকি মুক্ত থাকে। কোলন ক্যান্সারের ক্ষেত্রে বা কলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এটি একটি সুবিধা, এবং আরও একটি সুবিধা যে আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে এটি জানতেও পারছেন। অনেক ক্যান্সার থাকে নীরব ঘাতকের মতো আপনাকে একেবারে নিঃশেষ করে ফেলে, কিন্তু তারপরেও প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ধাপে জানার পরেও অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা গড়িমসি করছেন, কুসংস্কারে আচ্ছন্ন থাকছেন, যার তার কাছে গিয়ে সময় ক্ষেপণ করছেন, তিনি তার জীবনের ধ্বংস ডেকে আনছেন। তাই আপনি যেদিনই জানতে পারবেন, আপনি সেদিনই একজন বিশেষজ্ঞ ক্যান্সার অথবা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এসে অন্তত সঠিক নিয়মকানুনটা জেনে নিন, এবং আপনার ভবিষ্যতে আপনি কিভাবে চলবেন, কিভাবে সুস্থ থাকবেন, সেই পথ আপনি একজন চিকিৎসক আপনাকে বাতলে দিবে। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।